আমন্ত্রণ সবাইকে নিউজ 24 সংবাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানাবো বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হবে না। সকালে ট্রাইব্যুনাল প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি ও 5 বছরের সাজাপ্রাপ্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে আজ রায়ের কপি পাঠানোর কথা ছিল। এর আগে সোমবার জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। যাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানকার সবশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, একটু জানাবেন ট্রাইব্যুনাল এলাকার আজকের কি চিত্র দেখতে পাচ্ছেন, এছাড়াও যদি নতুন করে কোনো তথ্য আপনার কাছে থাকে দর্শকদের জন্য। ধন্যবাদ। আজকে মূলত ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সেই সাক্ষ্য গ্রহণ এখনও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এটি শেষ হলে আসলে এর পরবর্তী সাক্ষ্য গ্রহণ কবে হবে সেই তারিখটা আসলে জানিয়ে দিতে পারবো। এর আগে আজকে কিন্তু চানখারপুলে গত 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় যে 6 জনকে গুলি করে হত্যার ঘটনা একটি মামলা হয়েছিল, সেই মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। তবে যতদূর জানতে পেরেছি এই মামলার যিনি এই যে বেঞ্চ রয়েছে বিচারপতিদের, সেই বেঞ্চের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার, তিনি অসুস্থজনিতার কারণে তিনি আজকে আসতে পারেননি, যার কারণে এই মামলার আসলে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গতকালকে জানেন আপনি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই দুইজনের মৃত্যুদণ্ড দেয়া হয়। সেই মৃত্যুদণ্ডের পরে সেই রায়ের কপিগুলো আসলে কিভাবে, এর পরবর্তী প্রক্রিয়া কী হবে সেই বিষয়ে কথা বলেছেন চিফ প্রসিকিউটর, এখানকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা 1-এর প্রসিকিউটর গাজী তামিম। তিনি যেটি জানিয়েছেন যে এই রায়ের পরবর্তী পর যে কাগজপত্রগুলো রয়েছে সেই রায়ের কপিগুলো আসলে 3টি জায়গায় পাঠানো হবে। একটি হচ্ছে প্রসিকিউশনে, একটি পাঠানো হবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে পাঠানো হবে, এবং আরেকটি কপি পাঠানো হবে দণ্ডপ্রাপ্ত যিনি আসামি রয়েছে তার কাছে। অর্থাৎ সেক্ষেত্রে এখন পর্যন্ত এখানে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দুইজনই পলাতক রয়েছেন, সেক্ষেত্রে তাদের বিষয়টি কি হবে সেটা এখন আমরা বলতে পারছি না। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার যে একজন রয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তার কাছে এই রায়ের কপি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তিনি আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে যারা এই দণ্ডপ্রাপ্ত হয়েছেন এই মামলায়, তারা আগামী 30 দিনের মধ্যে উচ্চ আদালতে তারা আপিল করতে পারবেন তাদের রায়ের বিষয়ে। যদি কোনো তাদের চাহিদা থাকে, অর্থাৎ তারা যদি রায়ে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। কিন্তু পলাতক আসামি যদি 30 দিনের মধ্যে যদি সশরীরে এসে তিনি যদি আবেদন না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে তাকে যে কোনো সময় সেই রায় কার্যকর করা হবে, এমনটি জানিয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর প্রসিকিউটর। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। কলি, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আদৌ কার্যকর করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে এর সুদূর প্রসারী প্রভাব দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এর মধ্য দিয়ে ভবিষ্যতে দেশে স্বৈরশাসন ফেরার পথ বন্ধ হতে পারে। শুধু ফৌজদারি নয়, রাজনৈতিক অপরাধেও শেখ হাসিনার বিচার করা যেতে পারে বলেও মনে করেন তারা। বিস্তারিত দেখুন শাহ আলী জয়ের প্রতিবেদনে। জুলাইয়ের নৃশংস হত্যাকাণ্ড নাড়া দিয়েছিল গোটা বিশ্বকে। সেসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে বেশ কয়েকটি। তার মধ্যে প্রথম একটি মামলার রায় এসেছে, আর শুরুর রায়েই এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হয়ে মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন 5 বছরের সাজা। দেশের গণ্ডি পেরিয়ে মামলাটির খবর ছড়িয়েছে সারা বিশ্বে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই সংবাদ প্রচারিত হয়েছে গুরুত্বের সঙ্গে।
ফাঁসির দণ্ড পাওয়া শেখ হাসিনা আছেন ভারতের আশ্রয়ে। তাকে ফেরাতে সরকার উদ্যোগ নিচ্ছে, তবে তাতে এখনো কোনো ইতিবাচক সাড়া নেই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, রায় কার্যকর করা যাবে তো? তবে কার্যকর হোক বা না হোক, এই রায়ের প্রভাব সুদূর প্রসারী মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই রায়ে জুলাই শহীদদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। যে বড় শিক্ষাটি আমি আশা করি যে আমাদের রাজনীতিবিদরা নিবেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের রাজনীতিবিদরা নিবেন, যে আদতে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। আপনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু জনগণ যখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তখন আসলে গত্যন্তর থাকে না। একই ধরনের স্বৈরাচারী বা ফেসিবাদী হয়ে যাওয়ার যদি কারোর মধ্যে কোনো আকাঙ্ক্ষা থেকে থাকে, সেই আকাঙ্ক্ষা থেকে তাদেরকে নিবৃত করার ক্ষেত্রে এই রায়টা একটা কাজ করবে। শুধু মানবতা বিরোধী অপরাধ নয়, ১.৫ দশকের শাসনে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থারও ধ্বংসের অপরাধ করেছেন শেখ হাসিনা মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এসবেরও বিচার হওয়া জরুরি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিলের মধ্য দিয়ে এই ধরনের একটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি দেশে তৈরি করা, সেগুলোর জন্য যদি কোনো আইনি কাঠামোর মধ্য দিয়ে যদি কোনো বিচারের ব্যবস্থা, সেইটারও ওনাকে মুখোমুখি করা উচিত। মানবাধিকারকে হত্যা করা, সুশাসনকে হত্যা করা, যে লম্বা অধ্যায় তিনি রচনা করেছিলেন মানুষের উপরে, রাজনীতিবিদদের উপরে যে খড়গহস্ত নেমে এসেছিল, তার জন্য আমার মনে হয় যে শেখ হাসিনার রাজনৈতিক বিচারটাও জরুরি। বিচার, সংস্কার এবং নির্বাচন, অন্তর্বর্তী সরকারের এই 3 প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন হলো শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার মধ্য দিয়ে, এমন মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘ বলছে এটি ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, 2 জনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা তারা সমর্থন করে না। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2 জনের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়াকে অনাকাঙ্ক্ষিত বলেছে। 2024-এর গণ অভ্যুত্থান, জাতিসংঘের তথ্য অনুযায়ী ছাত্র, পুলিশ সহ 1400 মানুষ হত্যা আর অসংখ্য গুম খুনের অভিযোগ নিয়ে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। রায়ের পরপরই বিবৃতি দেয় জাতিসংঘ। মৃত্যুদণ্ডের রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের মতো সাজার বিরোধিতা করেছে সংস্থাটি। হাই কমিশনার ভলকার তুর্ক সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন, এমনটাই বার্তা দিলেন জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রভিনা শামদাসানি। জাতীয় পুনর্মিলনের জন্য বাংলাদেশকে সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার এবং নিরাপত্তা খাতে সংস্কারের দিকে এগোতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আন্তর্জাতিক অপরাধের বিচারের ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, বিশেষ করে যখন বিচার অভিযুক্তের অনুপস্থিতিতে হয়। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, এই দণ্ড কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, বরং মানবাধিকার লঙ্ঘিত হয়। সংস্থাটি বলছে, প্রকৃত বিচার কেবল স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সম্ভব। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন জানায়, প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে পুরোপুরি আসামি পক্ষের প্রতিনিধিত্ব উপস্থাপনের সুযোগ না দেয়া, সাক্ষীদের জিজ্ঞাসা করার অধিকার এবং নিজের নির্বাচিত আইনজীবী দ্বারা প্রতিনিধিত্বের অধিকার। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রায়টিকে দেখছে রাজনৈতিক প্রেক্ষাপটে। সংস্থাটি বলছে, এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের অধ্যায়ের কার্যত সমাপ্তি ঘটল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। অভিযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তিনি। যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দিতে না পারায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।
সভায় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। মিছিলটি কাকরাইল মোড় দিয়ে নাইটিঙ্গেল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলভরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে ওই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের অনেক ক্ষতি হবে। পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তদন্ত করে জড়িত বাকিদেরকেও আইনের আওতায় আনার দাবি করেন নিহতের পরিবার। মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ আনা হয় নিহত কিবরিয়ার পল্লবীর বাসায়। আর পুলিশের হাতে আটক জনিকে জিজ্ঞাসাবাদে আসল রহস্য জানা যাবে, এমনটি বলছেন তার পরিবার। সোমবার সন্ধ্যায় পল্লবীর সি ব্লকে দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানার এই সদস্য সচিবকে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। আর এই ঘটনায় এক রিকশা চালকও আহত হন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার চেষ্টার কথা জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীতে গেল 10 মাসে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছেলে নাই, জানো না, ও সবার সাথে ডেকে ডেকে কথা বলছে, ওর ভিতরে কোনো অহংকার নাই। রাস্তাতে একটা মানুষ গেল সালাম দিত বড়দের। আমি বিচার চাই, কঠিন বিচার চাই। আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আপনি দেখেন মানুষ কত আসছে, জানাতে মানুষ খুব ভালো মানুষ ছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আর একবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 সংবাদ। এ পর্যায়ে জানাবো জেড সারের নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডিক্যাম কেনার কথা থাকলেও সেই সংখ্যা এখন কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ধিত রানওয়ে বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে আইএমএফ সরকারের সার্বিক কাজে মোটামুটি সন্তুষ্ট উল্লেখ করে নতুন কোনো শর্ত দেয়নি বলেও জানান উপদেষ্টা। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে, হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন দিতে হবে। তো অত সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা এসে রিটার্নিং অফিসারকে বিরল বোচাগঞ্জ উপজেলা নিয়ে দিনাজপুর 2 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমানে বেশ সরগরম রয়েছে আসনটি। এরই মধ্যে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররাও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আলহাদি খান। একটি বন্ধপ্রায় স্থলবন্দর ও একটি অচল চিনিকল রয়েছে দিনাজপুর 2 আসনে। স্থলবন্দরটি চাঙ্গা করা সহ চিনিকলটি সচল করা উত্তরের এই জনপদের মানুষের অন্যতম প্রধান দাবি।
বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে 2টি পৌরসভা ও 18টি ইউনিয়ন আছে, যেখানে মোট ভোটার রয়েছে 3,66,206 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,84,122 জন ও নারী ভোটার 1,82,084 জন। দিনাজপুর 2 আসন থেকে বিএনপি, জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রায় প্রধান সব দলই প্রাথমিকভাবে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফলে নির্বাচনী হাওয়া এই আসনে বেশ জোরে সোরেই বইতে শুরু করেছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদাগঞ্জ সুগার মিল বললেই কিন্তু আমাদেরকে সবাই চেনে। এটাকে আমরা প্রথমেই অগ্রাধিকার ভিত্তিকে চালু করার জন্য যা করণীয় আমরা সেটা করব। সেই সাথে ছোট ছোট উদ্যোক্তা তৈরি সৃষ্টি করব। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে মাদক, এগুলো আমি মুক্ত করার চেষ্টা করব। কৃষকদের যাতে জীবনমান উন্নয়ন হয় সেই জায়গায় ভর্তুকির ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় এটার ব্যবস্থা করা হবে। এলাকার উন্নয়ন সহ বেকার সমস্যা সমাধান, মাদক মুক্ত সমাজের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন সচেতন নাগরিক ও সাধারণ ভোটাররা। এবার যেন আল্লাহ পাক সুস্থভাবে ভোট দেওয়ায়, ভালো নির্বাচন যেন হয়। দেশের জন্য যারা কাজ করবে তাদের পছন্দ করতে তরুণ ভোটার হিসাবে। স্বাধীনতার পর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসন থেকে একবার বিএনপি, একবার জাতীয় পার্টি ও 9 বার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবেলা, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ প্রতিবেশ এবং উন্নয়ন বিষয়ক কর্মজোট BWDEG। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সংবাদ সম্মেলনে 12 দফার নাগরিক ইশতেহার উন্মোচন করা হয়। বক্তারা বলেন, সরকার ও রাজনৈতিক দলের অঙ্গীকার ও ভূমিকার উপরই জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিবাচক পরিবর্তন নির্ভর করে। আর তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও জোটগুলো তাদের নির্বাচনী ইশতেহার এই খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত করেন সেই দাবি জানান বক্তারা। এ সময় গ্রিড বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার আহ্বানও জানান তারা। শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আমরা চাই যে আগামী 30 সালের মধ্যে 30% এবং 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা, বাধ্য করা উচিত এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানাগুলোকে। এবং শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তনের জন্য আমরা চাই যে সহজ শর্তে সরকার ঋণ এবং কর রেয়াতের সুবিধা দিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যদিও ভাষণে সামরিক হুমকি বা বিদেশি আগ্রাসন বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনেও চলছে আলোচনা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি সামরিক উত্তেজনায় গড়ালে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আজ বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ। দীর্ঘ 23 বছর ভারতের বিপক্ষে জয়হীন থাকার আক্ষেপ ঘোচাতে মাঠের সেরাটা দিয়ে লড়তে চায় বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচে জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটানোই লক্ষ্য জামালদের। হামজা শবিত সোমদের হালকা করে নিচ্ছে না ভারতও। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ধন্যবাদ সবাইকে।